Hello everyone. হ্যালো এভরিওয়ান, সাউন্ডটা ঠিক আছে নাকি একটু জানাও তো আমাকে। হ্যালো এভরিওয়ান, সাউন্ডটা ঠিক আছে নাকি একটু জানাও তো আমাকে। ক্লিয়ার, রাইট? গুড। Sound clear, right? Okay, fine. So, HSC 24 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। তোমাদের অনেকেরই প্রবলেম এই টপিকটা নিয়ে যে ভাইয়া কিভাবে আসলে কমপ্লিটিং সেন্টেন্সের আমি যেই কনটেক্সটটা দেওয়া আছে সেটার উপর নির্ভর করে কিভাবে একটি শুদ্ধ বাক্য বানাবো, সেই বাক্যটা বানানোর ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো মাথায় রাখা প্রয়োজন আছে এবং কেমন হতে পারে। কমপ্লিটিং সেন্টেন্সের ব্যাপারগুলো তো ডিফারেন্ট। হ্যাঁ, আজকে এই সকল ব্যাপার নিয়ে কথা বলবো। সো সবাই একটু তোমার বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। আমি জাস্ট 30 সেকেন্ডস টাইম নিচ্ছি, তুমি তোমার প্রয়োজনীয় বা পরিচিত বন্ধুদেরকে একটু মেনশন করে দাও আজকের ক্লাসটিতে। ঠিক আছে, আমরা শুরু করে দিব এখনই। আমরা খুব বেশি দেরি করব না। এখন 5:34 বাজে, আমরা হয়তো 5:35-এর মধ্যে আমাদের ক্লাসের বিস্তারিত আলোচনা শুরু করে দিব। সো ক্লাসগুলো যেহেতু 24 ব্যাচের জন্যই, তাই তোমরা লাইভে না করলে দেখা যায় পরে আসলে ক্লাসগুলো জমে যায়, এবং আমরা তো জানি ফ্রি জিনিস মানে আমাদের কাছে জিনিসটা একটু কম গুরুত্বপূর্ণ মনে হয়। যদিও তোমরা বেশ গুরুত্বপূর্ণ মনে করেই ক্লাসগুলো করতেছো, তারপরে বলবো একটু বন্ধুদেরকে মেনশন করে দাও। ওকে, আচ্ছা 35 বেজে গেছে। শুরু করি, আমরা সময় নষ্ট না করি, চলো। আচ্ছা, ওকে, কমপ্লিটিং সেন্টেন্সের খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তোমাদেরকে একটু শেয়ার করি, চলো। হ্যাঁ, প্রথম প্রশ্নটা নিয়েছি আমরা নটরডেম কলেজের, একটু দেখি প্রশ্নগুলো কেমন আসছে। আচ্ছা, কমপ্লিটিং সেন্টেন্সের মূল বিষয়বস্তুটা কি? আচ্ছা, একটু মনে দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি একটু জুম আউট করে দিই, তাহলে লেখাটা দেখতে সুবিধা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পার্ট 2 লেখা এখানে কই? না, এই যে পার্ট 1 তো লেখা। আচ্ছা, ক্যাপশনে, আচ্ছা ক্যাপশনে ভুল হতে পারে, আমি খেয়াল করি নাই। আমি ক্যাপশনে তো দ্রুত লিখেছি, হতে পারে। এটা এটা খুব মেজর ইস্যু না, আমি ক্যাপশন পরে ঠিক করে দিব। ঠিক আছে, ওকে, চলো আমরা এবার একটু শুরু করি। আচ্ছা, কমপ্লিটিং সেন্টেন্সের আসলে ব্যাপারটা কি, এটা আগে একটু বোঝার চেষ্টা করো যে কমপ্লিটিং সেন্টেন্স আসলে মানে কি। হ্যাঁ, এটার ব্যাপারটা হচ্ছে তোমার থেকে প্রশ্নকর্তা সেন্টেন্স বানানোর সক্ষমতা তোমার কতটুকু এটা জানতে চাইছে। অর্থাৎ একটা ইনকমপ্লিট পার্ট দিয়ে দিলে, যে কোনো একটা জিনিসের, একটা লেখার একটা ইনকমপ্লিট পার্ট, অসম্পূর্ণ পার্ট দিয়ে দিলে তুমি সেটার গ্রামার মেনটেন করে, সেটার অর্থ মেনটেন করে তুমি সেটাকে পূর্ণ করতে পারো কিনা, এটাই কাজ। তাহলে যেহেতু তোমার সেন্টেন্স মেকিং অ্যাবিলিটি দেখতে চাচ্ছে, সেই ক্ষেত্রে প্রতিটা স্টুডেন্টের উত্তরগুলো ভিন্ন ভিন্ন হতে পারে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমার এমন না যে আমাকে এটা মুখস্থ করতে হবে, আমার এই উত্তরটা হয়েছে ওরটা হয় নাই, এমনটা না। স্ট্রাকচার মেনটেন করলে, গ্রামার মেনটেন করলে, ভোকাবুলারি মেনটেন করলে, টেন্স মেনটেন করলে ভিন্ন ভিন্ন উত্তর এখানে সঠিক হবে। ওকে, চলো আমরা একটু শুরু করি।
এই উত্তরগুলো কিন্তু সবার একরকম হবে না, সো সবাই ট্রাই করো। হ্যাঁ, আমি কনসেপ্টগুলো বুঝিয়ে আলোচনা করছি, তোমরা সবাই ট্রাই করো। চলো আমরা শুরু করি। আই হ্যাভ লস্ট হিজ অফিস অ্যাড্রেস, আমি তার অফিসের ঠিকানাটা ভুলে গিয়েছি। ডু ইউ নো, তুমি কি জানো? আচ্ছা, এখন খেয়াল করো, বলেছে যে আমি তার কি হারিয়েছি, তার অফিসের অ্যাড্রেসটা হারিয়েছি। এটাই কিন্তু আমার কনটেক্সট, এটাই কিন্তু এক্সাক্ট। এই জায়গাটার উপর নির্ভর করে, এই উদ্দীপকের উপর নির্ভর করে আমাকে অ্যান্সারটা সাজাইতে হবে। তাহলে বলেছে যে আই হ্যাভ লস্ট হিজ অ্যাড্রেস, অফিস অ্যাড্রেস, আমি তার অফিসের অ্যাড্রেসটা হারাই ফেলছি। ডু ইউ নো, তুমি কি জানো? আমি বলতে পারি তুমি কি জানো তার অফিসটা কোথায়, তুমি কি জানো সে কোথায় অফিস করে, তুমি কি জানো তার অফিসটা কোথায় অবস্থিত, তুমি কি জানো তার অফিসটা কোথায়, কোন জায়গায়, অনেক কিছু হতে পারে। তাহলে খেয়াল করো, আমি যদি এখানে লিখি ডু ইউ নো ওয়্যার হিজ অফিস ইজ, তাহলে এটা কিন্তু উত্তর সঠিক। খেয়াল করো, দেখো যখন প্রথম অংশে একটা প্রশ্ন করা হবে, দ্বিতীয় অংশে আরেকবার প্রশ্ন করার দরকার নেই, তাহলে অক্সিলারিটা তখন শেষে দিবা। আবার এই প্রশ্নের অ্যান্সার কিন্তু এইভাবে হইতে পারে, ডু ইউ নো ওয়্যার হিজ অফিস ইজ লোকেটেড, এই প্রশ্ন উত্তর হইতে পারে। তার মানে তুমি চাইলে দিতে পারো ওয়্যার হিজ অফিস ইজ সিচুয়েটেড, এই উত্তরটা সঠিক হবে। ওয়্যার হিজ অফিস ইজ লোকেটেড, এটা উত্তর সঠিক। ওয়্যার হিজ অফিস ইজ, তার অফিসটা কোন জায়গায়, এই উত্তরটাও সঠিক। বুঝে গেল? আচ্ছা, 2 নম্বরে আসি। দ্য সুনার ইউ বুক দ্য টিকেট, এখানে বুক কিন্তু একটা ভার্ব, খেয়াল করতে হবে। বুক মানে এখানে বই না, বুক মানে হচ্ছে টিকিট বুক করা, টিকিট মানে গ্রহণ করা বা কেনা। দ্য সুনার ইউ বুক দ্য টিকেট, তুমি যত দ্রুত টিকিটটা বুক করবে, ড্যাশ, এই প্যাটার্নটাকে আমরা বলি হচ্ছে ডাবল কম্পারেটিভ, অর্থাৎ এই পাশেও কম্পারেটিভ, ওই পাশেও কম্পারেটিভ থাকবে, দুই পাশে। যেমন বলতে পারি দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, কি লিখতে পারি দেখো তো এরকম সেন্টেন্সের ক্ষেত্রে, এই প্যাটার্নগুলো মাথায় রাখবা। যেমন দ্য মোর ইউ রিড, দেখো এই পাশে এটা কম্পারেটিভ না, দ্য মোর ইউ রিড, তাহলে এই পাশে কি হবে, দ্য মোর ইউ লার্ন। তাহলে খেয়াল করতো, এই যে উভয় পাশে আমি কম্পারেটিভ করলাম, এটাকে আমরা বলছি ডাবল কম্পারেটিভ। তাহলে এখানে বলেছে যে তুমি যত দ্রুত টিকিটটা বুক করবে। আচ্ছা, এখন কি হবে উত্তর আমি জানি না, আমার কনটেক্সটটা পড়ো একটু। দ্য প্রেশার অফ দ্য প্যাসেঞ্জার্স ইজ হিউজ, প্যাসেঞ্জারদের চাপ অনেক বেশি। তাহলে তুমি যত দ্রুত টিকিটটা বুক করবে, তোমার টিকিটটা পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। বোঝার চেষ্টা করো। অর্থাৎ তুমি ধরো একটা মুভি দেখতে গেছো, অনেক পরিমাণ বা মুভির একদম ভালো ক্রেজ এটা, তাহলে এখন তুমি যখন মুভিটা দেখতে যাবো, তুমি যত দ্রুত এটাকে টিকিটটা বুক করবা, তোমার পাওয়ার সম্ভাবনা তত বেশি। তুমি যদি দেরিতে বুক করো, তাহলে তুমি পাবা না। অনলাইনে দেখা গেল যে তুমি দ্রুত বুক না করলে কয়েক সেকেন্ডের মধ্যে টিকিট সেল হয়ে যায়। তাহলে এই কথাটাই বলছে যে দ্য সুনার ইউ বুক দ্য টিকিট, তুমি যত দ্রুত টিকিটটা বুক করবে, দ্য মোর, এই পাশে কিন্তু কম্পারেটিভ হবে, দ্য মোর চান্স ইউ হ্যাভ, the more chance you have of getting the ticket, of getting the ticket. ওকে, একটু একসাথে লেগে যাচ্ছে, তারপর একটু বোঝার চেষ্টা করো কি লিখতেছি। হ্যাঁ, আচ্ছা, এরপর একটু আসলে দেখি কি লিখছে। মিস্টার জাফর ইজ সাচ আ করাপ্ট অফিসার, এটা অফিসার হবে। হ্যাঁ, অফিসার। মিস্টার জাফর কি পরিমাণ দুর্নীতিবাজ একজন অফিসার, এই স্ট্রাকচারটা কিন্তু আমরা যে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজ এখানে পড়ে আসছি। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের পরে স্ট্রাকচারটা কি, এরপরে হচ্ছে একটা সাবজেক্ট এবং তারপর হচ্ছে V2। ইট ইজ হাই টাইমের পরে কি লাগবে আমাদের, একটা সাবজেক্ট লাগবে, তারপরে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে বলেছে মিস্টার জাফর একজন খুব দুর্নীতিবাজ একজন অফিসার, এখনই উপযুক্ত সময় কি করার, তার বিরুদ্ধে বিচার দেওয়ার, তার বিরুদ্ধে দাঁড়ানোর, তার বিরুদ্ধে তার অপকর্মগুলো ফাঁস করার। তাহলে কি লিখতে পারি, ইট ইজ হাই টাইম, সহজে যদি লিখি উই স্টুড এগেইনস্ট হিম,
এখনই উপযুক্ত সময় আমাদের এই দুর্নীতিবাজ ব্যক্তির বিরুদ্ধে গিয়ে দাঁড়ানো। বোঝা গেল? হ্যাঁ, এই যে ওইটা হইতে পারে যে বেদত্রী বলেছে দ্য অথরিটি টুক স্টেপস উইথ ইট অথবা এগেনস্ট ইট। এখন উপযুক্ত সময় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে বা এটার বিরুদ্ধে দাঁড়ানোর। হতে পারে তুমি আরো ভিন্ন ভিন্ন আনসার দিতে পারো। উই স্টুড এগেনস্ট হিম। স্টুড বানানটা একটু ঠিক করতে হবে। চায়না রোজ কি মানুষের নাম? আচ্ছা, হতে পারে, অনেক কিছুই হতে পারে এখন। আচ্ছা, ডি নাম্বারটা খেয়াল করো। নাও দ্যাট শি ওয়াজ সো নার্ভাস, সে এতটাই নার্ভাস ছিল। তাহলে সে যেহেতু অনেকটা নার্ভাস ছিল। আচ্ছা, তাহলে এখন অপশনটা কি হবে? এটা নির্ভর করছে কি আমাদের ওই কনটেক্সটের উপর, উদ্দীপকটা। এই যে দেখো উদ্দীপক দেওয়া আছে, ইভেন্চুয়ালি, অবশেষে দ্য ইন্টারভিউয়ার্স ইলিমিনেটেড হার, অবশেষে কর্তৃপক্ষ বা হচ্ছে যে ইন্টারভিউ যারা নেয় তারা তাকে বাদ দিয়ে দিল। দেখো এখন এই যে এখানে বলা আছে তাকে ইলিমিনেট করে দিল, এই কথাটার উপর নির্ভর করে কিন্তু আমাকে অ্যান্সারটা গুছাইতে হবে। এটা বেশ জরুরি। তোমার যে উদ্দীপকটা আছে ওইটার সাথে সামঞ্জস্য রেখে তুমি অ্যান্সারটা করবা। ওকে, কি বলা আছে খেয়াল করো তো। নাও দ্যাট শি ওয়াজ সো নার্ভাস, সে এতটাই নার্ভাস ছিল, তাই কি করেছে? সে খারাপ পারফর্ম করেছে, সে তার আইডিয়াগুলোকে সুন্দরভাবে বুঝাইতে পারে নাই, সে ভালো পারফর্ম করতে পারে নাই। হতে পারে, তাই কি বলতে পারে? তাহলে খেয়াল করো, শি কুড নট পারফর্ম ওয়েল, পারফর্ম ওয়েল, শি কুড নট পারফর্ম ওয়েল। তাহলে কি পাচ্ছে দেখো, এইখানে একটু মাথায় রাখবা, তোমার প্রথম ক্লজটা যদি V2 তে থাকে পাস্টে, তাহলে তার পরের ক্লজটা তো না তুমি একটু পাস্টে রাখবা। এই পাশে ক্যান অথবা মে ইউজ না করে কি হবে? কুড অথবা মাইট। আচ্ছা, তারপরে আসি। দ্য পারসন লুক অ্যাজ ইফ, খেয়াল করো, দ্য পারসন লুকস, তাহলে লোকটা এমন ভাবে তাকায়, অ্যাজ ইফ এর পরে আমরা কি জানি? প্রথম অংশ যদি V1 থাকে তাহলে তার পরের অংশ কি হবে? V2 অথবা ওয়ার হবে, V2 অথবা ওয়ার। এটা আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি। এভরিওয়ান ইজ শোয়িং রেসপেক্ট টু হিম, প্রত্যেকে তাকে সম্মান দেখাচ্ছে। তাহলে দ্য পারসন লুকস, লোকটি এমন ভাবে তাকাচ্ছে বা তাকে এমন মনে হচ্ছে অ্যাজ ইফ, মনে তিনি কি না কি একটা, তাহলে কি একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাহলে দ্য পারসন লুকস অ্যাজ ইফ হি ওয়ার অ্যান ইম্পর্টেন্ট পারসন, ইম্পর্টেন্ট পারসন, তাকে এমন মনে হচ্ছে যে তিনি খুব গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি। এভরিওয়ান ইজ শোয়িং রেসপেক্ট টু হিম, তাকে সবাই খুব কি করছে? তাকে সবাই খুব প্রশংসা করছে, তাকে সবাই খুব সম্মান দিচ্ছে। এমন হয় না আমাদের সমাজের মধ্যে? সে ঘুষখোর, সে চুরি করে, সে মানুষের টাকা লুট করে খায়, তার অনেক টাকা আছে, এটা ঠিক আছে, বাট সে মানুষের টাকা লুট করে খেয়েছে একটা সময়, সে দুর্নীতিবাজ, সে জেলেও গিয়েছে, কিন্তু মানুষ তাকে সম্মান দিচ্ছে। এবং এমন হয় এইসব ব্যক্তিদেরকে মাঝে মাঝে মসজিদের কমিটির সদস্য বানানো হয়, কারণ সমাজে টাকা আছে, কিছু করার নাই, পাওয়ার দিয়ে তারা ধর্মটাকে কিনে নেয়। এমনটা কিন্তু আমাদের সমাজে হয়, তোমরা জানো, তোমাদের এলাকা হয়ে গেল। সে দুর্নীতিবাজ, সে সুদ খাইবেন, সে সুদের বস, কিন্তু সে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক, মসজিদ কমিটির সভাপতি। তো এটা বলছে যে সে তাকে এমন দেখাচ্ছে যেন তিনি কি একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাহলে কি হবে এই পাশে? পাস্ট অথবা ওয়ার, আমি ওয়ার দিয়ে করলাম। এভরিওয়ান ইজ শোয়িং রেসপেক্ট টু হিম, তাকে সবাই সম্মান দিচ্ছে। ওকে, হ্যাঁ, হি ওয়ার দ্য হেড অফ দ্য ব্রাঞ্চ, গুড, হি ওয়ার এন ইম্পর্টেন্ট পারসন, ফাইন, হয়েছে, সুন্দর। তারপরের পাঁচটা দেখি। ট্রাফিক জ্যাম ইন, ঢাকার জায়গায় শাখা হয়ে গেছে, এটা কোন কথা? আচ্ছা, ট্রাফিক জ্যাম ইন ঢাকা হ্যাজ বিন আনবিয়ারেবল দিস ডেজ, এটা কিন্তু আমাদের উদ্দীপক। ঢাকা শহরে যেই ট্রাফিক জ্যাম বা হচ্ছে যানজট, এটা এখন একদমই অসহ্য হয়ে গেছে। আনবিয়ারেবল মানে কি? অসহ্য। হ্যাড আই আ হেলিকপ্টার, তোমরা যারা যারা কমপ্লিটিং সেন্টেন্স পড়েছো পূর্ণাঙ্গ জিনিসটা, তোমরা একটু ধরার চেষ্টা করো তো এটা কোন কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন নাকি থার্ড কন্ডিশন। ভাই আজকে কি ক্লাস হবে আপনার?
হ্যাঁ মেসেজ দিয়েছে একজন আমাকে। ওকে বলো এটা কোন কন্ডিশন দেখি, তোমরা কন্ডিশনাল সেন্টেন্স চিনো কিনা। হ্যাঁ এতটুকু না চিনলে কিন্তু খুবই খারাপ অবস্থা। কন্ডিশনাল সেন্টেন্স না চিনলে তোমার এটা খুবই কষ্ট লাগার জায়গা হবে আমার। তোমরা অল্প কিছুদিনের মধ্যেই তুমি অনেকে বলছে থার্ড কন্ডিশন। ওকে আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। থার্ড কন্ডিশন তোমরা বলছো, যেহেতু তোমরা আমার প্রিয় শিক্ষার্থী, তোমরা এক একজন উইনার, তোমরা একজন ফাইটার, তোমরা একজন যোদ্ধা, যারা এইচএসসি এবং অ্যাডমিশনের যুদ্ধে তোমরা জয়ী হবা বলে আমি বিশ্বাস করি। কিন্তু এই উত্তরে কিন্তু আমি সন্তুষ্ট হইতে পারলাম না। কেন? দেখো হেডের পরে খেয়াল রাখতে হবে, একটু নোট করো তোমরা এইভাবে, হেড প্লাস নাউন যদি হয়, হেডের পরে যদি নাউন থাকে তাহলে সেটা কি? তাহলে সেটা হচ্ছে একটা সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন। আর যদি হেডের পরে V3 থাকে তাহলে সেইটা হবে থার্ড কন্ডিশন। এখন দেখি এবার তোমরা এখনো তোমাদের মতামত একই রকম কিনা, বলো। আসসালামু আলাইকুম ভাই, আপনার যে বইয়ের যে গিফটগুলো আছে, মানে ডায়রিয়া টি শার্টগুলো আজকে সুন্দরভাবে সবগুলো কমপ্লিট করে পাঠিয়ে দিয়েছি। বলো তো এখন এই যে এখন তোমরা মতামত পাল্টাচ্ছ, এটা সেকেন্ড কন্ডিশন। কারণ কি দেখো, হ্যাড আই আ হেলিকপ্টার, হেলিকপ্টার তো একটা নাউন তাই না? তাহলে যেহেতু এটা নাউন তাহলে আমাকে সেকেন্ড কন্ডিশন অনুযায়ী করতে হবে। আচ্ছা ভালো কথা, আমি সেকেন্ড কন্ডিশনটা বুঝলাম। এখন ব্যাপার হচ্ছে সেকেন্ড কন্ডিশন আমার দ্বিতীয় ক্লজটা কিভাবে করব, এইবার একটু বুঝো। সেকেন্ড কন্ডিশন আমার দ্বিতীয় ক্লজে কি হবে? সাবজেক্ট কুড, উড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। কি বললাম? সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে আমাদের দ্বিতীয় ক্লজে হবে সাবজেক্টের উপরে উড, কুড, মাইট, উড, কুড, মাইট ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? হ্যাড আই আ হেলিকপ্টার, আমার যদি একটা হেলিকপ্টার থাকতো, আই কুড রিচ টাইমলি। হইতে পারে না? যদি আমার একটা হেলিকপ্টার থাকতো আমি খুব মানে সময় মতো পৌঁছাতে পারতাম। তুমি এখানে অন্য কিছু দিতে পারো, আই কুড রিচ এনিওয়ার টাইমলি, আই কুড রিচ মাই কলেজ টাইমলি, আই কুড রিচ দ্য ডেস্টিনেশন টাইমলি, আই কুড রিচ মাই হোম টাইমলি, যে কোনোটাই দিতে পারো। তাহলে এইটা মাথায় রাখার ব্যাপার সেটা হচ্ছে যে যদি হেডের পরে দেখো নাউন আছে তাহলে সেটা সেকেন্ড কন্ডিশন, যদি হেডের পরে V3 থাকে তবেই সেটা হবে একটা থার্ড কন্ডিশন। ওকে ক্লিয়ার? আচ্ছা এখন আসি আমরা তার পরের কোয়েশ্চেনটায়। I was totally startled. হ্যাঁ, I was totally startled after the news. Startled মানে হচ্ছে হতভম্ব হয়ে যাওয়া। আমি এই খবরটা পাওয়ার পরে খুব হতভম্ব হয়ে গিয়েছিলাম, আমি একদম অবাক হয়ে গিয়েছিলাম। Not a single word, একটা শব্দ কি হতে পারে আমার মুখ দিয়ে বের হয়নি, একটা শব্দ আমার মুখে আটকায়নি, আমার মুখ দিয়ে একটা শব্দ তৈরি হয়নি, অনেক কিছু হতে পারে। তাহলে কি বলতে পারি? নট আ সিঙ্গেল ওয়ার্ড। তাহলে খেয়াল করো এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, মাথা রাখতে হবে। এই যে পাস্টে আই ওয়াজ যেহেতু, তাহলে পাস্ট টেন্সে। তাহলে ঘটনা যেহেতু অতীতে, তাহলে শব্দ বের হয় না সেটা অতীতে দিবা। নট আ সিঙ্গেল ওয়ার্ড কেম ফ্রম মাই মাউথ, আমার মুখ থেকে একটি শব্দ বের হয় নাই। ওকে সহজ জিনিস, তোমরা কখনোই চেষ্টা করবা না যে আমরা ইন্টারে পড়ি তাই বলে আমাকে কঠিন ভাবে অ্যান্সার দিতে হবে না। তোমার খেলা একটা চিন্তা করো, একটা যখন ফুটবল ম্যাচ খেলতেছে, এখন ধরো একটা টিম খেলতেছে, তার উদ্দেশ্য কি? খুব চমৎকার গোল দিয়ে ম্যাচ জিততে হবে, নাকি যে কোনো ভাবেই হোক গোল দিয়ে ম্যাচটা জিতলেই হলো? চমৎকার ভাবে গোল যদি তোমার সিস্টেম মতো পড়ে যায়, তোমার মতো কমন পড়ে যায়, তখন দিয়ে দিবা। কিন্তু যখন দেখবা কোয়েশ্চেন কঠিন বা তুমি বুঝতেছো না, যে কোনো ভাবে সেন্টেন্সটা মেক করবা। সেন্টেন্সটা প্রপারলি গ্রামার মেনটেন করে যত ইজিলি মেক করা যায়, তোমার ভুলের সম্ভাবনা ততই কম থাকবে। শুধু শুধু যে জিনিসটা সহজে করা যায় এটাকে টেনে কঠিন করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, করাপশন ইজ ওয়ান অফ দ্য মেজর ইম্প্যাডিমেন্টস। ইম্প্যাডিমেন্ট মানে হচ্ছে বাধা।
টু আওয়ার ডেভেলপমেন্ট, আমাদের উন্নতির পথে অন্যতম একটি বাধা হচ্ছে করাপশন বা দুর্নীতি। উই কান্ট ডেভেলপ অ্যাজ লং অ্যাজ, এটা আমরা পড়েছিলাম। তাহলে খেয়াল করো তো, উই কান্ট, এখানে যদি কেন অথবা মে থাকে মাথায় রাখবা, পরের ক্লজটা তুমি প্রেজেন্টে করবা। কিসে করবা? V1 এ রেখে করবা অ্যান্সারটা। যদি এই পাশে কুড অথবা মাইট থাকতো তুমি তখন পাস্টে করতা। তাহলে বলেছে যে উই কান্ট ডেভেলপ অ্যাজ লং অ্যাজ, আমরা ততক্ষণ পর্যন্ত উন্নয়ন করতে পারি না অ্যাজ লং অ্যাজ করাপশন প্রিভেইলস। প্রিভেইল মানে কি? থাকা, অবস্থান করা। প্রিভেইলস ইন দ্য কান্ট্রি। উই ক্যান নট ডেভেলপ, আমরা ততক্ষণ পর্যন্ত উন্নত করতে পারবো না বা উন্নতি হবে না আমাদের as long as corruption prevails in the country, যতক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে দুর্নীতি থাকবে। অথবা বলতে পারি as long as we are not serious about corruption, as long as we don't stand against corruption, আমরা যতক্ষণ পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে না দাঁড়াই। তাহলে জাস্ট কথাটা তুমি একটা পূর্ণাঙ্গ বাক্য আকারে আনতে পারলেই হলো, ঠিক আছে? ভাই কমপ্লিট সেন্টেন্স নিয়ে আমি খুব হতাশ, এর থেকে বেরিয়ে আসার উপায় কি? এর থেকে বেরিয়ে আসার বোর্ড কোয়েশ্চেন করাইলে ভালো হইতো। দেখো ভালো হইতো আর হচ্ছে নিয়ম কোনটা, এটা হচ্ছে টেস্ট পেপারের একটা প্রোগ্রাম। টেস্ট পেপার প্রোগ্রামে তো আমি বোর্ড কোয়েশ্চেন আনতে পারি না, এটা তো একটা বেসিক জিনিস, তাই না? যেই প্রোগ্রামটা যার জন্য, তাই না? ধরো তুমি বললো হচ্ছে আমি একটা কি করলাম, আমি একটা ল্যাপটপ চালাচ্ছি। হ্যাঁ, ল্যাপটপ কি তুমি ফোনের সব সার্ভিস পাবা? ল্যাপটপ দিয়ে কল দেওয়া যাবে? যাবে না। তো যার জন্য যেইটা প্রোগ্রাম করা আছে সেটাই তো করতে হবে। আমরা এটা টেস্ট পেপার অ্যানালাইসিস করতেছি। এখন তোমার যদি বোর্ড কোয়েশ্চেন প্রবলেম থাকে, আমি কোর্সে বোর্ড কোয়েশ্চেন পড়াচ্ছি, বোর্ড কোয়েশ্চেন তুমি ভিডিও দেখতে পারো, নিজে ট্রাই করতে পারো, ঠিক আছে? আচ্ছা, বেরিয়ে আসার সমাধান হচ্ছে রুলস গুলা ভালোভাবে একটু আয়ত্ত করো। যে রুলস গুলা বেসিক আছে, যে কোনো একটা বই থেকে হোক, রুলস অনুযায়ী প্র্যাকটিস করো। এই রুলসটার আন্ডারে এই নিয়মগুলা, এই রুলসটার আন্ডারে এই উদাহরণগুলা, প্রতিটা রুলস পড়ে এটার 3-4টা করে এক্সাম্পল পড়ো, তাই আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। তারপর আসি, সো দ্যাট আই কুড রিচ ইন টাইম। আচ্ছা, সো দ্যাট, যাতে আই কুড রিচ ইন টাইম, আমি যাতে বাসায় দ্রুত পৌঁছাতে পারতাম, কনটেক্সটটা পড়ো। বাট আই কুডেন্ট, কিন্তু আমি পারিনি, অ্যাজ দ্য কার গট ড্যামেজড, যেহেতু গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল। তাহলে আমি যাতে বাসায় দ্রুত পৌঁছাতে পারতাম, তাহলে কি হবে? এই পাশে যেহেতু পাস্ট, এই পাশে কিন্তু পাস্ট হবে। আমি বলতে পারি না আই হায়ার্ড আ বাস, আই হায়ার্ড আ কার, আই হায়ার্ড আ উবার। আমি বাড়িতে দ্রুত পৌঁছানোর জন্য কি করলাম? আমি একটি গাড়ি ভাড়া করেছিলাম, বাট আই কুডেন্ট, কিন্তু আমি পৌঁছাতে পারিনি, অ্যাজ দ্য কার গট ড্যামেজড, যেহেতু কারটা নষ্ট হয়ে গেছে। তাহলে এই পাশে যেহেতু কারের কথা বলে আছে, তাহলে তোমাকে এই যে কনটেক্সটের সাথে কারের একটা কথা মিলিয়ে অ্যান্সার করতে হবে। তাহলে সো দ্যাট আই কুড রিচ ইন টাইম, আমি যেহেতু বা আমি যাতে বাসায় দ্রুত পৌঁছাতে পারতাম, সময়মতো পৌঁছাতে পারতাম, আমি কি করেছি? আই পাস্ট টেন্স, আই হায়ার্ড আ কার। তাই আমি একটি গাড়ি ভাড়া করেছিলাম, কিন্তু আমি পৌঁছাতে পারিনি কারণ গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল। কনটেক্সটের সাথে মিলিয়ে অ্যান্সার করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, বারবার বলছি। কনটেক্সটে যা আছে তার সাথে মিলিয়ে অ্যান্সার করতে হবে, কনটেক্সটের সাথে অমিল রেখে অ্যান্সার করা যাবে না। দ্য প্রপোজাল হুইচ ইউ এগ্রিড ড্যাশ, এখানে যে কোনো কিছু হইতে পারে। তুমি যে প্রস্তাবটায় রাজি হয়েছিলে কিছু একটা, এটা ইউ আর সাচ আ ফুল, তুমি কি বোকা। আচ্ছা, এটা হইতে পারে যে তুমি কারো একটা প্রস্তাবে রাজি হয়েছো, কিন্তু প্রস্তাবটা সমাধান করা বা এটা সফল করা অনেক বেশি কঠিন। এটা সফল করার জন্য অনেক বেশি এফোর্ট প্রয়োজন, অনেক বেশি টাকা প্রয়োজন, অনেক বেশি কাজ করা প্রয়োজন, তাই না? তাহলে তখন বলছে তুমি কি বোকা, মানে কি বলতে পারি? দ্য প্রপোজাল হুইচ ইউ এগ্রিড অন হবে একটা, মনে রাখবা, কোন প্রস্তাবে সম্মতি দেওয়া হচ্ছে এগ্রি অন আ প্রপোজাল, একটি প্রস্তাবে সম্মতি দেওয়া। দ্য প্রপোজাল হুইচ ইউ এগ্রিড অন needs much time, money and effort। হতে পারে না যে তুমি যে প্রস্তাবে সম্মতি দিয়েছো সেটার জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে সময়, টাকা এবং শ্রম।
হোয়াট আ ফুল ইউ আর, অথবা ইউ আর সাচ এ ফুল, তুমি কি বোকা, হয় না? যে তুমি মনে করছো যে এটা একটা সহজ কাজ আছে, করে ফেলবো, কিন্তু দিন শেষে দেখলা বা তোমার একজন বন্ধু বললো এই কাজ করতে গিয়ে তোমার অনেক বেশি পরিশ্রম লাগবে। ইংরেজি নিয়ে খুব কষ্টে আছি। শুভ দাস অনেক, পড়াশোনায় মনোযোগ দাও শুভ। ওকে, চলো আমরা তার পরেরটা একটু যাই। ভিকারুন ন্যাশনাল স্কুল এন্ড কলেজ। ওকে, দেখে এখানে কি প্রশ্ন এসেছে ভিকারুন ন্যাশনাল। ইফ ইউ মেইনটেইন অনেস্টি, যদি তুমি সততা মেনে চলো, ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবনে সফল হবে। ফর দিস ইট ইজ সেইড, তাই এটা বলা হয় যে, আচ্ছা যখন তোমাকে এরকম বলা থাকবে ইট ইজ সেইড, বুঝছো, দিস ইজ সেইড অথবা ইট ইজ সেইড, দেয়ার ইজ আ প্রোভার্ব, দেয়ার গোজ আ প্রোভার্ব, এইরকম যখন থাকবে, দেয়ার গোজ আ প্রোভার্ব, দেয়ার ইজ আ প্রোভার্ব, মানে প্রবাদ বাক্য তোমাকে লিখতে হবে। কি লিখতে হবে? প্রবাদ বাক্য। তাহলে প্রবাদ বাক্য মিলাবো কিসের সাথে? এই অনেস্টি আর শাইন, সফলতার সাথে। তাহলে সফলতার সাথে কোন ইয়াটা যায় বলো তো দেখি? ইয়েস, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে কি হচ্ছে এখানে? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ওকে, তারপর আসি, প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু। প্যাট্রিয়টিজম মানে দেশপ্রেম একটা বড় ধরনের, আমাদের একটা দেশপ্রেম হচ্ছে আমাদের সবচেয়ে বড় যে মূল্যবোধগুলা গুণাবলীগুলোর মধ্যে একটা। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। সাবজেক্ট প্লাস V2, রাইট? সাবজেক্ট প্লাস V2, অথবা সাবজেক্ট প্লাস ওয়ার দিয়ে করতে পারো। এটা কি দিবা বলতো? ইট ইজ হাই টাইম, আমরা এই ভার্চুকে অর্জন করি, এটার উপযুক্ত সময়। আমরা নিজেরা সৎ হই বা দেশপ্রেমিক হই, সেটার উপযুক্ত সময়। অনেক কিছু হইতে পারে। তাহলে ইট ইজ হাই টাইম উই বিকাম, না হয় কি হবে? বিকেম। উই বিকেম প্যাট্রিয়টিক। প্যাট্রিয়টিজম থেকে কি হবে? প্যাট্রিয়টিক। উই বিকেম প্যাট্রিয়টিক, রাইট? উই ডেমনস্ট্রেটেড প্যাট্রিয়টিজম, হ্যাঁ হইতে পারে, হইতে পারে, ফাইন। উই অ্যাচিভড প্যাট্রিয়টিজম, তাও হতে পারে, ফাইন। ওকে, আমার এই পাশে একটা বিল্ডিং এ কাজ চলতেছে, হ্যাঁ, এই জন্য একটু সাউন্ড হচ্ছে, একটু তোমরা কনসিডার করো। উই অ্যাচিভ প্যাট্রিয়টিজম, ফাইন, সুন্দর হয়েছে। ওকে, তারপর আসি, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা। আই উইশ, আই উইশের পরে অনেক ভাবে করতে পারবা তুমি, অনেক ভাবে এটাকে সলভ করা যায়। এটাকে অনেক ভাবে অ্যান্সার করতে পারো, খেয়াল করো। আই উইশের পরে তুমি ওয়ার দিয়ে করতে পারবা অ্যান্সার, কুড দিয়েও করতে পারবা। কি করবা এখানে? তুমি চাইলে এটাকে এভাবে করতে পারো, সাবজেক্ট প্লাস ওয়ার অথবা কুড, যে কোনো একটা দিয়ে। অবশ্যই মাথায় রাখতে হবে, ওয়ার হইলে হওয়া বোঝাবে, কুড দিলে কোনো কিছু করা বোঝাবে। তাহলে আই উইশ আই ওয়ার অ্যান ইংলিশ স্পিকার, এটা অ্যান্সার হইতে পারে। খেয়াল করো ভাইয়ের অ্যান্সারগুলো খেয়াল করো। আমি যদি একজন ইংরেজির বক্তা হতাম, এটা যেমন হইতে পারে। আবার বলতে পারো আমি যদি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতাম, দুটা কিন্তু সঠিক। তাহলে প্রথমটা কি পাচ্ছি? আই উইশ আই ওয়ার অ্যান ইংলিশ স্পিকার, ইংলিশ স্পিকার। আর 2 নাম্বার লিখতে পারো যে আই উইশ আই কুড স্পিক, ইংলিশের ইটা বড় হাতের, হ্যাঁ, এটা ভাষার নাম যেহেতু ক্যাপিটাল হবে, ফ্লুয়েন্টলি। আই উইশ আই কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, রাইট? এই যে আই কুড লার্ন ইংলিশ ওয়েল, হ্যাঁ, এটা হতে পারে, ফাইন। আই ওয়ার অ্যান ইংলিশ স্পিকার, এটাও হতে পারে, চমৎকার। সুন্দর সুন্দর, গুড, ভালো করছো তোমরা। তারপরটা দেখো, ইফ আই হ্যাড মাচ মানি, এইটাও ধরার চেষ্টা করো, এটা কোন ক্লজ, এটা কোন কন্ডিশন, খেয়াল করো। এই হেডের পরে দেখো মানি কিন্তু একটা নাউন, তাহলে হেডের পর যদি কি থাকে? নাউন থাকে, তার মানে এটা একটা সেকেন্ড কন্ডিশন, এটা থার্ড কন্ডিশন না। ইফ আই হ্যাড মাচ মানি, তাহলে এই পাশে কি হবে? উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। বোঝার চেষ্টা করো, এই পাশে যদি হেডের পরে নাউন থাকে তাহলে এটা সেকেন্ড কন্ডিশন,
তাহলে আমি অ্যান্সার করব কি দিয়ে, উড অথবা কুড অথবা মাইটের পরে ভার্বের বেস ফর্ম। তাহলে আমার যদি অনেক টাকা থাকতো আমি বলতে পারি যে আই কুড বাই মোবাইল। ধরো আমার যদি অনেক টাকা থাকতো আমি একটা মোবাইল কিনতাম। অনেকে আছে না যে তার একটা ভালো মোবাইল নাই, হইতে পারে তুমি এখানে উডের জায়গায় কুডের জায়গায় উড দিতে পারবা, মাইট দিতে পারবা, অর্থটা জাস্ট ভ্যারি করবে, বাট সবগুলো উত্তর সঠিক। There goes a proverb that the higher dash, okay, এটা একটা প্রবাদ বাক্য। So we should be careful at every step of life, তাই আমরা জীবনের প্রত্যেকটা ধাপে আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এইটার প্রবাদটা একটু মনে রাখো, এটা হচ্ছে the higher you fall, the harder you hurt, এরকম একটা প্রবাদ। হ্যাঁ, তুমি যত উপর থেকে পড়বে তুমি তত বেশি আঘাত পাবে। হ্যাঁ, এটা ফেইলও হইতে পারে। হ্যাঁ, এটা আমি আর এই জায়গায় হার্টও দেখেছি, এটা দা হার্ডার ইউ ফেইল, রাইট। দা হায়ার ইউ ফল, তুমি যত উপর থেকে পড়বে, দা হার্ডার ইউ ফেইল অথবা হার্ট। ওকে, ফেইলটা বেটার। হ্যাঁ, ফেইল অপশনটাই বেটার। ওকে, এটা প্রবাদ বাক্য, এটা মুখস্থ, এটাতে নিয়ম মানাবে না, এটা শুধু মুখস্থ করতে হবে। হার্ডলি হ্যাড হি সিন হিজ ফ্রেন্ড। আচ্ছা, এইটা কিন্তু আমরা পড়েছি, তাই না? এই এক্সাম্পলটা নো সুনার হ্যাডের মতো, একদম এক্স্যাক্টলি। খেয়াল রাখতে হবে, হার্ডলির ক্ষেত্রে এখানে কিন্তু আর দেন হবে না, হবে কি ওয়েন। হার্ডলির ক্ষেত্রে কি হবে, এখানে ওয়েন হবে, ওয়েন প্লাস সাবজেক্ট প্লাস V2। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। হার্ডলি হ্যাড হি সিন হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে দেখতে না দেখতেই বন্ধুর সাথে কথা বললো, বন্ধুর কাছে দৌড়ে গেল, বন্ধুকে ডাক দিল, অনেক কিছু হতে পারে, বন্ধুকে জড়িয়ে ধরলো। তাহলে হার্ডলি হ্যাড হি সিন হিজ ফ্রেন্ড, তাহলে কি হবে, ওয়েন হি কল্ড হিম। তাহলে সে তার বন্ধুকে দেখতে না দেখতে তাকে একদম ডাক দিল, জোরে ডাক দিল। ঠিক আছে, খেয়াল রাখতে হবে, নো সোনার ক্ষেত্রে হচ্ছে দেন, আর হার্ডলি অথবা স্কার্সলি ক্ষেত্রে হচ্ছে ওয়েন হবে। ওকে, হার্ডলি ক্ষেত্রে ওয়েন হবে, স্কার্সলি ক্ষেত্রে ওয়েন হবে। ইট ইজ আ লং টাইম সিন্স উই। ওকে, এখানে মাথায় রাখো, এই যে সিন্সের ক্ষেত্রে যদি আগের ক্লজটা যদি প্রেজেন্টে থাকে V1, তাহলে তারপরে করবো হচ্ছে V2। কি করবা এই পাশে, V2। আর এই পাশে যদি থাকে V2, তাহলে এই পাশে হবে কি, পাস্ট পারফেক্ট। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট, এখানে পাস্ট ইনডিফিনিট হলে ওই পাশে হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে ইট ইজ প্রেজেন্টে আছে, ইট ইজ আ লং টাইম, অনেক বছর হয়। সিন্স উই, তাহলে পাস্ট টেন্সে কি হবে, উই মেট লাস্ট। এটা কিন্তু V2 তে আছে। তাহলে আমরা যে শেষবার সাক্ষাৎ করেছিলাম তার অনেক বছর হয়ে গেছে। All of us have to work hard with a view to, আচ্ছা, with a view to, with an eye to, look forward to, ওকে, মোটামুটি কয়েকটা তোমাদের পরীক্ষা আসবে। এগুলোর পরে ভার্বের আইএনজি বসবে। কি বসবে, ভার্বের আইএনজি ফর্ম বসবে। আমরা জানি সাধারণত যখন টু বসে তখন সেটা ইনফিনিটিভ, কিন্তু যদি সেটা উইথ এ ভিউ টু হয়, লুক ফরওয়ার্ড টু হয়, উইথ অ্যান আই টু হয়, সেক্ষেত্রে ভার্বের আইএনজি। এটা কোনো একটা উদ্দেশ্য বোঝায়। অল অফ আস হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদের সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে, উইথ এ ভিউ টু, জীবনে সফল হতে, সফলতা অর্জন করতে, দেশকে গড়ে তুলতে। ওকে, অথবা আমাদের স্বপ্নকে বাস্তবে রূপদান করতে। তাহলে কি লিখতে পারি, উইথ এ ভিউ টু অ্যাচিভিং, অ্যাচিভের সাথে আইএনজি হবে, অ্যাচিভিং আওয়ার গোল। তাহলে আমাদের লক্ষ্য অর্জনে, তাহলে অল অফ আস হ্যাভ টু ওয়ার্ক হার্ড উইথ এ ভিউ টু অ্যাচিভিং আওয়ার গোল। আমাদের জীবনের লক্ষ্য অর্জনে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে।
আই ওয়াজ টু ইয়াং টু। আচ্ছা, এই যে টু আর টু এর পরে কি হয় বলতো? আমরা জানি ইট ওয়াজ টু হট টু টাচ, দ্য টি ইজ টু হট টু টাচ, দ্য এনভায়রনমেন্ট ইজ টু কি বলা যায়, আনবিয়ারেবল টু গো আউট, পরিবেশ এতই অসহ্য যে বাইরে বের হওয়া যায় না। তার মানে টু এর পরে শুধু ভার্বের বেস ফর্ম দিয়ে একটা সেন্টেন্স বানাইতে হবে। দেখি বানাও তোমরা নিজেরা। হ্যাঁ, মেকিং আওয়ার লাইফ সাকসেসফুল তাও হবে, অ্যাচিভিং সাকসেস ইন লাইফ তাও হবে, অ্যাচিভিং আওয়ার গোল তাও হবে। ফাইন, সুন্দর হয়েছে। বলো তাহলে কি হবে অ্যান্সার? আই ওয়াজ টু ইয়াং টু, না টু এর পরে আবার কুডেন্ট হবে না। হ্যাঁ, টু এর পরে শুধু ভার্বের বেস ফর্ম, টু এর পরে আবার আলাদা সাবজেক্ট কুডেন্ট এগুলো প্রয়োজন নাই। I was too young to drive a car. আমি এত ছোটই ছিলাম যে আমি একটি গাড়ি চালাতে পারতাম না। একদম ইজি এবং চমৎকার অ্যান্সার। কম সময়ে কম এফোর্ট, কিন্তু অ্যান্সার রাইট। I was too young to drive a car. I was too young to swim in the river. I was too young to walk alone. I was too young to handle the problem. আমি এতই ছোট ছিলাম যে আমি সমস্যার সমাধান করতে পারি নাই। A student has to be punctual. একজন শিক্ষার্থীকে খুব নিয়মানুবর্তী হতে হবে। He has to study regularly. তাকে খুব সময় মতো পড়তে হবে বা নিয়মিত পড়তে হবে। লেস্টের পর আমরা কি জানি? সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। এটা ইজিলি করতে পারবা, নেগেটিভ করা যাবে না। লেস্ট নিজে নেগেটিভ, পরেরটা পজিটিভ হবে। হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি, তাকে নিয়মিত পড়তে হবে। লেস্ট অন্যথায় সে পরীক্ষা ফেল করবে। লেস্ট হি শুড, তুমি চাইলে মাইট দিতে পারো, মাইট ফেল ইন দ্য এক্সাম। ওকে, ক্লিয়ার এটা সবার রাইট। এই যে ফেল ইন দ্য এক্সাম, চমৎকার। হি মাইট ফেল ইন দ্য এক্সাম হয়েছে। চমৎকার। সি কেন হবে? হি দেওয়া আছে, অনেক অ্যান্সার সি দিচ্ছ, সি হবে না। এখানে ছেলের কথা বলছো, তোমাকে অ্যান্সার দিতে হবে ছেলেকে দিই। সি শুড দিলে হবে না, কিন্তু সি দিলে হবে না, এটা হি দিতে হবে। কি মেও, কি হয়েছে? আচ্ছা আসো, বের করে দিই। ওকে, চমৎকার। হ্যাঁ, এটা আমরা কমপ্লিট করলাম। চলো তারপরে কোয়েশ্চেনটা দেখি। ঢাকা রেজিডেন্সিয়াল মডেল কলেজে একটা প্রশ্ন দেখি, চলো। ওকে, সবাই একটু মনোযোগ দিয়ে সলভ করো। সবাই একটু মনোযোগ দাও, আশা করি সবাই পারবা। হ্যাঁ, রোড কাটছে মেবি, না রোড না, এখানে আসলে বিল্ডিং হচ্ছে একটা, এটার জন্য সাউন্ডটা বেশি আসতেছে। ওকে চলো। দ্য ড্রাইভার্স ড্যাশ হ্যাভ অ্যান ওভারটেকিং টেন্ডেন্সি। আচ্ছা, এখানে খেয়াল করো, এই ড্রাইভারদেরকে মডিফাই করতে হবে এই জায়গাটায়। তাহলে কোন ড্রাইভারদের ওভারটেকিং টেন্ডেন্সি আছে? দে আর রেসপন্সিবল ফর রোড অ্যাক্সিডেন্ট। ওই ড্রাইভাররাই রাস্তার দুর্ঘটনার জন্য দায়ী। এখানে যখন দেখবা তোমার একটা নাউনের পরে গ্যাপ দেওয়া আছে, তুমি এইখানে একটা অ্যাডজেক্টিভ বসাইয়া ওই নাউনটাকে মডিফাই করতে হবে। তাই কি বলতে পারি? দেখো, একটা ক্লজ বসাইতে পারি। দ্য ড্রাইভার্স হু আর কেয়ারলেস, হু আর রেকলেস, হইতে পারে না হু আর ইগনোরেন্ট, মূর্খ যারা। তাহলে হু আর রেকলেস অথবা কেয়ারলেস। তাহলে অসতর্ক
ড্রাইভাররাই তাদের মধ্যে রয়েছে ওভারটেকিং টেন্ডেন্সি, তারা চিন্তা ভাবনা করে না, ভালোভাবে বুঝে শুনে ড্রাইভিং করে না, তারাই হচ্ছে দুর্ঘটনার জন্য দায়ী। আর্থকোয়েক ক্যান হিট ঢাকা এট এনি টাইম, ভূমিকম্প ঢাকার মধ্যে যে কোনো সময় আঘাত হানতে পারে। উই হ্যাভ টু বি অ্যালার্ট, দেখো বলেছে আমাদেরকে সতর্ক থাকতে হবে, এরপরে তুমি যা ইচ্ছা দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে পারো। উই হ্যাভ টু বি অ্যালার্ট at the time of earthquake, হতে পারে না যে আমাদেরকে ভূমিকম্পের সময়টাতে সতর্ক থাকা উচিত আমাদেরকে। আমরা জানি ঢাকা শহরের মধ্যে যে কোনো সময় ভূমিকম্প আসতে পারে, তাহলে যেহেতু আমরা জানি জিনিসটা, তাহলে অসতর্ক কেন হব? আমরা তখন বাড়িঘর বানানোর ক্ষেত্রে, কাজকর্মের ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো, যেন ভূমিকম্প যখন হয় আমরা তাড়াহুড়া হুড়স্থুল না করে যেন খুব সতর্কতার সহিত প্রবলেমটাকে সলভ করি। ওকে, তারপর দেখো ড্যাশ ইজ আ গুড হ্যাবিট। ওকে, তার মানে এখানে এটা কি হবে? ড্যাশ যেহেতু তার এটা সাবজেক্ট হবে, তাই না? এটা সাবজেক্ট কি হয় বলতো? এটা একটা নাউন হবে, কোন একটা কাজের নাম হবে। ওকে, তুমি জিরান বলতে পারো, এটাকে জিরান বলা যায়। ওকে, এটাকে তুমি চাইলে কি বলতে পারো? জিরান। জিরান কি? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন সেটা নাউনের কাজ করে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন সেটা একটা নাউনের কাজ করবে, সাবজেক্ট বসবে, তাহলে সেটা একটা জিরান। ড্যাশ ইজ আ গুড হ্যাবিট। এখন কোনটা গুড হ্যাবিট? দুনিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ গুড হ্যাবিট আছে, তোমাকে লক্ষ লক্ষ চাই নাই, এখানে কনটেক্সট দেওয়া আছে। পিপল লাভ দোজ হু স্পিক ফ্র্যাঙ্কলি, মানুষ তাদেরকে ভালোবাসে যারা একদম খুব স্বাচ্ছন্দ্যে কথা বলে, লুকিয়ে খুব গনিয়ে পেঁচিয়ে কথা বলে, তাদেরকে না, মানুষ ফ্র্যাঙ্কলি কথা বলে তাদের ভালোবাসে। তাহলে আমরা বলতে পারি যে ফ্র্যাঙ্কলি কথা বলাটা একটা গুড হ্যাবিট হইতে পারে না, এবং মানুষ ওই ফ্র্যাঙ্কলি কথা বলা মানুষকে বেশি পছন্দ করে। কি বলবো? স্পিকিং ফ্র্যাঙ্কলি, স্পিকিং ফ্র্যাঙ্কলি ইজ আ গুড হ্যাবিট। এই যে একদম স্বাচ্ছন্দ্যে কথা বলার ব্যাপারটা, একদম ফ্র্যাঙ্কলি কথা বলার ব্যাপারটা, এইটা একটা ভালো হ্যাবিট, এবং মানুষ ওই ধরনের লোকদেরকে বেশি পছন্দ করে। ইজি জিনিস, দেখো তোমাকে কনটেক্সট অনুযায়ী অ্যান্সার করতে হবে। এই ব্যাপারটা সবসময় মাথায় রাখবা যে তুমি যে কোনো কিছু চাইলে অ্যান্সারে বসাইতে পারবে না, ইউ মাস্ট লুক এট দ্য কনটেক্সট। ওকে, মাই ফাদার বট আ কার ইয়েস্টারডে, আমার বাবা গতকাল একটি গাড়ি কিনেছেন। হি অ্যালাউড মি, তিনি আমাকে অনুমতি দিয়েছেন। দেখো ইজিলি এটা সলভ করতে পারবা। অনেকে মনে করবে এটা মনে হয় আমরা এইচএসসি স্টুডেন্ট, বড় একটা সেন্টেন্স না লিখলে হবে না, না, ব্যাপারটা এরকম না, একদম ইজি। হি অ্যালাউড মি টু ড্রাইভ দ্য কার, শেষ, টু ড্রাইভ দ্য কার, তিনি আমাকে গাড়িটা চালানোর অনুমতি দিয়েছেন। এর থেকে সহজ কি হইতে পারে? এবং এটা সঠিক বাক্য। 21st February is a red letter day in our life because 21শে ফেব্রুয়ারি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, কারণ দেখো কারণ বলে দিছে, এখন তুমি চাইলে যত বড় ইচ্ছা লিখতে পারবা। কারণটা কি? এবার কনটেক্সটটা খেয়াল করো। ইট ইজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটা আমাদের মাতৃভাষা দিবস। তাহলে মাতৃভাষার সাথে সম্পৃক্ত একটা জিনিস লিখতে হবে। কি লিখতে পারি? 21st February is a red letter day in our life because on this day in 1952 our heroic brothers, আমাদের যেই সাহসী ভাইয়েরা, sacrificed, past tense হবে যেহেতু 52 সালের ঘটনা, sacrificed their lives for establishing বাংলা as a state language। সেটা আমি অনেক বড় দিলাম, হ্যাঁ, তুমি চাইলে তুমি গুছিয়ে ছোট করে দিলেও অ্যান্সারটা হবে as a state language। তাহলে আমি কি লিখলাম দেখো, আমি বড় করে লিখলাম, তুমি চাইলে ছোট করে যতটুকু ইচ্ছা তুমি লিখতে পারো, বাট জিনিসটার জন্য কনটেক্সটের সাথে সঙ্গতিপূর্ণ থাকে। 21st February is a red letter day, এই অংশটা প্রেজেন্ট, কিন্তু যেহেতু পরের অংশটাতে আমি 1952 সালে ঘটনা বলছি, তাহলে ওইটা কিন্তু পাস্টে রাখতে হবে।
তাহলে বলছে যে আমাদের জাতীয় ইতিহাসে, আমাদের জীবনের ইতিহাসে এটা একটা খুব স্মরণীয় দিন, কারণ অন দিস ডে 1952 সালের এই দিনে our heroic brothers sacrificed their lives for establishing বাংলা as a state language. কারণ ওই দিনে বাংলার যেই সংগ্রামী ভাইয়েরা তারা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য প্রাণ দিয়েছে। হ্যালো, হ্যাঁ শ্রদ্ধা বলো। হ্যাঁ আচ্ছা, আমার কাছে আছে। ওকে ওকে ওকে, দিচ্ছি, একটু ওয়েট করো। আচ্ছা, একটা ছোট্ট ব্রেক, হ্যাঁ একটা ছোট্ট ব্রেক, আমাদের জাস্ট 1 মিনিট একটা ব্রেক। হ্যাঁ, এক মিনিটে একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ওকে। আচ্ছা চলো আমরা এবার শুরু করছি। হ্যাঁ, আমরা 1 মিনিটের বিরতি আমাদের শেষ। আন্দোলন করা লাগবে, গরমে পড়তে পারি না, এক্সাম ডেট চেঞ্জ হোক। তো গরমে পড়তে আবার বৃষ্টি শুরু হবে, তখন কি বলবা? যে বৃষ্টি শুরু হয়েছে, পড়তে পারি না, এক্সাম পেছানো হোক। তো এগুলা বলে আসলে কয়দিন কাটাইবা বলো? পুরো বছরই তো কিছু না কিছু থাকবে, তাই না? আচ্ছা চলো আমরা এখানে ফিরে আসি। আচ্ছা, এখানে একটু আমরা খেয়াল করি কি বলছে। উই শুড লক আওয়ার ডোরস, আমরা আমাদের দরজাটা বন্ধ করা উচিত, ড্যাশ। ওকে, কিছু একটা বলে দিয়েছে, আমরা ওই রোজে পূরণ করব। দ্য থিভস ক্যান এন্টার আওয়ার হাউস, আমাদের না হলে আমাদের কি করতে পারে? চোরেরা আমাদের ঘরে ঢুকে ফেলতে পারে, তাই না? তাহলে এখন কি দিবা বলো তো? একেবারে সামঞ্জস্যপূর্ণ ছোট্ট অংশ লিখো তুমি। আমি যদি লিখি এখানে, দেখো যে উই শুড লক আওয়ার ডোরস ওয়েন উই গো টু স্লিপ, হতে পারে না যখন আমরা ঘুমাতে যাই, অথবা ওয়েন উই গো ফর স্লিপিং, আমরা যখন ঘুমানোর জন্য যাই। ইজি জিনিস তো, আর তো বেশি বড় করার প্রয়োজন নাই। তাহলে উই শুড লক আওয়ার ডোরস ওয়েন উই গো ফর স্লিপিং এট নাইট, স্লিপিং এট নাইট। তাহলে রাতে যখন আমরা ঘুমাতে যাই তখন আমাদের দরজাটা বন্ধ করা উচিত। দ্য থিভস ক্যান এন্টার আওয়ার হাউস, চোরেরা না হয় আমাদের বাড়িতে ঢুকে ফেলতে পারে। আই ডোন্ট ওয়ান্ট টু ড্যাশ, আই হ্যাভ ডিসাইডেড টু স্টার্ট আ বিজনেস। আচ্ছা, তাহলে দুইটা সেন্টেন্স, বারবার খেয়াল রাখবা দ্বিতীয় অংশে কি আছে সেটা অনুযায়ী অ্যান্সারটা করবা।
আই ডোন্ট ওয়ান্ট টু ড্যাশ, আমি ড্যাশ করতে চাই না। আই হ্যাভ ডিসাইডেড টু স্টার্ট আ বিজনেস, আমি একটা ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। তাহলে ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি তার মানে কি হবে, আমি আর কোনো চাকরি পরীক্ষা দিতে চাই না, আমি আর কোনো চাকরি খুঁজতে চাই না, আমি আর চাকরির জন্য দৌড়াতে চাই না। এনিথিং ইট ক্যান বি। আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর এনি জব, আমি আর কোনো চাকরিতে আবেদন করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাপ্লাই, অনেক কিছু কিন্তু হইতে পারে, ভাইয়া এটা দিচ্ছি বা স্যার এটা দিচ্ছে মানে কিন্তু এটা না, তুমি নিজের মতো করে আরো বিভিন্ন জিনিস দিতে পারো। জাস্ট মাথায় রাখবা টু এর পরে বাড়বে বেস ফ্রম। আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর এনি জব, আমি আর কোনো চাকরির জন্য আবেদন করতে চাই না। আই হ্যাভ ডিসাইডেড টু স্টার্ট বিজনেস, আমি চাকরি ছাড়া আমি ব্যবসা করার সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে ফেলছি। ওকে, আচ্ছা তারপরে খেয়াল করো, হি বিকেম ভেরি টায়ার্ড, সে খুবই ক্লান্ত হয়ে গেছে। হি নিডেড টু হ্যাভ সাম রেস্ট, তার কিছুটা বিশ্রাম নেওয়ার দরকার ছিল। হি নিডেড টু হ্যাভ সাম রেস্ট। আচ্ছা কি হবে বলো, সহজে এখানে বাক্য পূর্ণ করাটাই কাজ, খুব নতুন ক্লজ বানাইতে হবে, নতুন একটা ফ্রেজ বানাইতে হবে, কঠিন করতে হবে না। আমি যদি সহজে এখানে লিখি, হি নিডেড টু হ্যাভ সাম রেস্ট, তার কিছুটা বিশ্রাম প্রয়োজন ছিল। টু রিফ্রেশ হিমসেলফ হইলে কি হয় বলতো, টু রিফ্রেশ হিমসেলফ, কথাটা কি খারাপ হয়েছে বলতো? ছোট করে লিখলাম, তার কিছুটা বিশ্রাম প্রয়োজন ছিল নিজেকে সতেজ করতে, শেষ। টু রিফ্রেশ হিমসেলফ, ছোট্ট অংশ দিলাম, সুন্দর বাক্য, গ্রামাটিক্যাল ভুল নাই এবং নাম্বার পাবো পুরোটা। কঠিন করতে গেলেই নাম্বারটা হারাবা। আওয়ার কান্ট্রি ইজ beset with, হ্যাঁ বেস্ট উইথ না, এটা হবে হচ্ছে beset with। beset with মানে হচ্ছে পরিপূর্ণ। আওয়ার কান্ট্রি ইজ beset with many problems, আমাদের দেশ অনেক সমস্যায় জর্জরিত। উই অল শুড কাম ফরওয়ার্ড, আমাদের সবারই এগিয়ে আসা উচিত। উইথ অ্যান আই টু, আমি বলেছিলাম না এটার পরে কি হবে, উইথ অ্যান আই টু এর পরে ভার্বের সাথে আইএনজি। তাহলে কি দিয়ে ভার্বের আইএনজি পূরণ করা যায়? আমাদের সকলের এগিয়ে আসা উচিত ওই সমস্যাগুলো সমাধান করার জন্য, তাই না? উইথ অ্যান আই টু solving the problems, solving the problems. ওকে, আমাদের সকলেরই এগিয়ে আসা উচিত ওই সমস্যাগুলো সমাধান করতে। মাথায় রাখতে হবে উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান আই টু এর পরে ভার্বের সাথে আইএনজি। রানা লেফট আ ফিউ মিনিটস অ্যাগো, রানা কয়েক মিনিট আগে বের হয়ে গেছে। ইফ ইউ হ্যাড অ্যারাইভড আ লিটল আর্লিয়ার, তুমি যদি আর কিছুটা আগে পৌঁছাইতা, এইটা কোন কন্ডিশনটা বোঝার চেষ্টা করো। হেডের পরে দেখো V3 আছে, হেডের পরে কি আছে V3, হেডের পরে কি আছে V3 আছে, তাহলে এইটা কিন্তু সেকেন্ড কন্ডিশন না, এটা হচ্ছে একটা থার্ড কন্ডিশন, একদম পিওর থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনের ক্ষেত্রে পরবর্তী স্ট্রাকচারটা কি হবে, এখানে স্ট্রাকচার হবে হচ্ছে সাবজেক্টের পরে উড অথবা কুড অথবা মাইট প্লাস V3। ওকে, এ হচ্ছে স্ট্রাকচার। তাহলে আমি কি লিখতে পারি যে ইফ ইউ হ্যাড অ্যারাইভড আ লিটল আর্লিয়ার, তুমি যদি আর কিছুটা আগে পৌঁছাতে, তুমি তার সাথে সাক্ষাৎ করতে পারতে। তাহলে কি লিখতে পারি, ইউ কুড হ্যাভ, মিটের V3 কি ম্যাট, কি রানা, তাই না? ইউ কুড হ্যাভ ম্যাট রানা অথবা হিম, যেটাই দাও সেটাই সঠিক। ইউ কুড হ্যাভ ম্যাট হিম, তুমি তার সাথে সাক্ষাৎ করতে পারতে। ওকে, ইউ উড হ্যাভ সিন হিম, হ্যাঁ হইতে পারে ইউ উড হ্যাভ ম্যাট হিম, ইউ উড হ্যাভ সিন হিম, চমৎকার, উভয় অ্যান্সার রাইট। ইউ কুড না, কুড দিলে হবে না। মোহাম্মদ মাসুম বলেছো ইউ কুড মিট উইথ হিম, না, আর মিটের সাথে উইথ বসে না, মিট হিম সরাসরি। ইউ কুড হ্যাভ ম্যাট হিম, রাইট, ইউ কুড হ্যাভ ম্যাট হিম, চমৎকার। ওকে, তাহলে এইটা গেল আমাদের। এবার একটা দেখি আমাদের বেগম বদরুন্নেসা গভর্নমেন্ট গার্লস কলেজ, এই কলেজের, এটা মেয়েদের একটা কলেজ, এই কলেজের প্রশ্নটা কিরকম আমি দেখি, চলো। আচ্ছা আসি আমরা প্রশ্নগুলোতে, কি বলছে খেয়াল করো। করাপশন হ্যাজ রাইজেন টু সাচ এন এক্সটেন্ট দ্যাট, সাচ এন এক্সটেন্ট মানে হচ্ছে এমন একটা মাত্রায়, দুর্নীতি এমন একটা মাত্রায় পৌঁছে গেছে যে পিপল ওয়ান্ট টু গেট রিড অফ ইট, মানুষ এখন এটা থেকে মুক্তি চায়। গেট রিড অফ মানে হচ্ছে মুক্তি চাওয়া। ইট ইজ হাই টাইম, ওই যে আগের মতো,
ইট ইজ আইডিয়ামের পরে কি বসবে? সাবজেক্ট প্লাস V2। তাহলে এটাই উপযুক্ত সময় আমরা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানোর। ইট ইজ হাই টাইম উই stood against corruption। এখানে দিতে পারো the government took steps to stop corruption, অনেক কিছু হতে পারে। you can't buy a car unless, এই unless কিন্তু পড়াইছি, unless এর বাংলা কি? যদি না, তাই না? you can't buy a car unless, যদি না তোমার কিছু একটা, ইট কস্ট আ লট, এটা অনেক টাকা খরচ হয় একটা গাড়ি কিনতে, তাই না? তাহলে ইউ ক্যান বাই আ কার, তাহলে মাথায় রাখতে হবে আনলেস কিন্তু একটা নেগেটিভ অ্যাডভার্ব, কি? নেগেটিভ ক্লজ বা ক্লজ মার্কার, তারপরে কিন্তু আরেকটা নট দেওয়া যাবে না। তাহলে ইউ ক্যান্ট বাই আ কার আনলেস ইউ হ্যাভ ইনাফ মানি, অথবা ইউ হ্যাভ আ লট অফ মানি, ইউ হ্যাভ মাচ মানি। তুমি একটা গাড়ি কিনতে পারবে না যদি তোমার এনাফ পরিমাণ টাকা পয়সা না থাকে। আচ্ছা, তারপরে আসি, হি ইজ সো শর্ট দ্যাট, আচ্ছা এটা সহজ জিনিস, সে এতটাই ছোট যে, খেয়াল রাখতে হবে যদি সো আর দ্যাট আলাদা থাকে তাহলে পরের ক্লজটা এভাবে হবে, সাবজেক্ট প্লাস মে অথবা ক্যান প্লাস ভার্বে বেসড ফ্রম। চাইলে নেগেটিভ করতে পারো, কোনো সমস্যা নেই। হি ইজ সো শর্ট দ্যাট, সে এতটাই ছোট যে, লিখতে পারি না, হি ক্যান নট টাচ দ্য ফ্যান, সে এতটাই ছোট যে সে পাখাটাও ধরতে পারে না, হইতে পারে এরকম, তাই না? সৃষ্টিকর্তা মানুষকে বড় বানাতে পারে, ছোট বানাতে পারে, এটা স্রষ্টা যাকে যেভাবে বানিয়েছে। এই যে হি ক্যান নট রিচ দ্য রুফ, হি ক্যান নট টাচ দ্য রুফ, ফাইন। হি ক্যান নট টাচ দ্য বুক সেলফ, সে বইয়ের তাকটা পর্যন্ত ধরতে পারে না, হতে পারে। ওকে, তারপর আসি, সিন্স মাই ফাইনাল এক্সাম ওয়াজ গোয়িং অন, যেহেতু আমার পরীক্ষা চলতেছিল, আই কুডন্ট নেগলেক্ট মাই স্টাডিজ, আমি আমার পড়াশোনাকে অবহেলা করতে পারি নাই। আই স্টাডিড হার্ড, আমি কঠোরভাবে পড়াশোনা করেছি। লাস্টের পরে কি? সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্বের বেসড ফ্রম। তাহলে সলভ করে ফেলো। আই স্টাডিড হার্ড লেস্ট I might fail in the final exam. I might fail. এই যে লেস্ট তুমি শুড অথবা মাইট যে কোনো দিয়ে করতে পারো। I might fail in the exam. তারপর আসি, there are many helpless people. অনেক অসহায় মানুষ আছে। I wish, I wish এর পরে কি বলেছিলাম? উইশ এর পরে সাবজেক্ট প্লাস ওয়ার দিয়ে করতে পারবা, অথবা কুড প্লাস ভার্বে বেসড ফ্রম। কোনটা নিবা এখন তোমার ইচ্ছা। আই উইশ আই কুড হেল্প দেম, এটা সহজ লাগে না? সুন্দর লাগে। আই উইশ আই কুড হেল্প দেম অল, আমি যদি তাদের সবাইকে সাহায্য করতে পারতাম। মজা না? যে রাস্তার মধ্যে অনেক দরিদ্র মানুষ বসে থাকে, আমার যদি সেই সক্ষমতা স্রষ্টা দিত যে সকল অসহায় মানুষকে যদি আমি সাহায্য করতে পারতাম, অতটুকু তৌফিক যদি স্রষ্টা আমাকে দিত, তাহলে এটা আমাদের শেষ। আজান দিচ্ছে, আমরা কিন্তু এটাই আমাদের লাস্ট প্রবলেম আজকের জন্য। আই ওয়ার্ক হার্ড অলদো, অলদো অর্থ কি? যদিও। মাথায় রাখতে হবে এই পাশে যেহেতু V2, তাহলে এই পাশটা কিন্তু পাস্টেই রাখতে হবে। আমি কঠোর পরিশ্রম করেছিলাম যদিও আমি অসুস্থ ছিলাম, আমি কঠোর পরিশ্রম করেছিলাম যদিও আমি সফল হইনি, এমন ভাবে দিবা দুইটা জন্য একই টেন্স থাকে। আই ওয়ার্ক হার্ড অলদো আই ওয়াজ সিক, সহজ দিলাম, আমি কঠোর পরিশ্রম করেছিলাম যদিও আমি অসুস্থ ছিলাম। আই ওয়ার্ক হার্ড অলদো আই ফেইলড, আমি কঠোর পরিশ্রম করেছিলাম যদিও আমি ফেল করেছিলাম। আচ্ছা, yesterday I could not get up from bed on time. ওকে, খেয়াল করো এই পাশে কিন্তু পাস্ট টেন্স, তাই এই পাশে যদি পাস্টে আছে ওই পাশে পাস্টেই দিবা।
ইয়েস্টারডে আই কুড নট গেট আপ ফ্রম বেড অন টাইম, আমি সময় মতো বিছানা থেকে উঠতে পারি নাই। এইখানে মনে হয় সিকটা বেশি মানায়, বিকজ আই ওয়াজ সিক। আই ওয়াজ ধরো দিলা আই ওয়াজ, এটা যদি সিক দাও তাহলে এই অ্যান্সারটা চেঞ্জ করে দাও। আই ওয়ার্ক হার্ড অলদো আই ফেইড, শেষ। সবচেয়ে ক্ষুদ্রতম অ্যান্সার দিয়ে আমরা উত্তর সলভ করতেছি, সবচেয়ে ক্ষুদ্রতম, ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। আচ্ছা, তারপর আসি। হি কনফেসড দ্যাট, সে স্বীকার করলো যে ড্যাশ, ওকে। সো আই ফরগেভ হিম, তাই আমি তাকে মানে মাফ করে দিলাম। খেয়াল করো, হি কনফেসড, কনফেস অর্থ হচ্ছে স্বীকার করা, কনফেস অর্থ কি স্বীকার করা। সে স্বীকার করলো যে, যেহেতু যে আছে তার মানে একটা ক্লজ লাগবে এখানে, সাবজেক্ট ভার্ব। সে স্বীকার করলো যে পাস্টের ঘটনা, খেয়াল করতে হবে V2, তাহলে এই পাশে V2 লিখবো আমরা, পাস্ট দিয়ে করব। সে স্বীকার করেছিল যে সে অপরাধী ছিল। হি কনফেস দ্যাট হি ওয়াজ গিলটি, গিলটি অর্থ কি অপরাধী বা দোষী, তাহলে সে স্বীকার করেছিল যে সে দোষী ছিল। সো আই ফরগেভ হিম, তাই আমি তাকে মাফ করে দিয়েছি। I could not recognize you at first, আমি প্রথম তোমাকে চিনতে পারি নাই। It was 5 years, দেখো আমি বলেছিলাম এই পাশে যদি V2 থাকে তাহলে এই পাশে কি হবে, had প্লাস V3, তাই না? অর্থাৎ যদি সিন্সের আগে যদি প্রেজেন্ট থাকে ওই অংশটা পাস্ট, যদি প্রথম অংশ পাস্ট থাকে পরের অংশ পাস্ট পারফেক্ট। তাহলে it was 5 years since we had met, since we had met, আমরা যে সাক্ষাৎ করেছিলাম এটার 5 বছর হয়ে গেছে, তাই আমি তাকে চিনতে পারতেছি না। ইফ আই হ্যাড আ ক্যামেরা, খেয়াল করো হ্যাড এর পরে কি আছে, একটা নাউন আছে, ক্যামেরা একটা নাউন, তার মানে এটা কোন কন্ডিশন, অবশ্যই এটা একটা সেকেন্ড কন্ডিশন। এটা কোন কন্ডিশন, সেকেন্ড। তাহলে এই পাশে কি হবে, উড কুড মাইটের পরে বাড়বে বেস ফ্রম, V3 আনা যাবে না। তাহলে ইফ আই হ্যাড আ ক্যামেরা